এই করোনা এখনো পর্যন্ত দেশে আক্রমণ করেছে 28,637 জনকে 24 ঘন্টায়। একদিনে 28,637। দেশে 24 ঘন্টায় করোনায় মৃত 551। দেশে করোনায় মোট আক্রান্ত 8,49,553। অন্যদিকে দেশে করোনায় মোট মৃত 22,674। দেশে করোনা থেকে সুস্থ যথেষ্ট সংখ্যক 5,34,621। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে 4 জন বিশিষ্ট অতিথি। রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসক ধীমান কাহালি, আমাদের সঙ্গে রয়েছেন নেফ্রোলজিস্ট ডাক্তার উপল সেনগুপ্ত, আমার সঙ্গে রয়েছেন পালমোনোলজিস্ট ডাক্তার অংশুমান মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়। এবারে দেখে নেওয়া যাক রাজ্যের আপডেট। করোনা, যে করোনা কুড়ে কুড়ে খায়। 24 ঘন্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণ। 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 1560। 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত 26। 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত 26। কলকাতা সর্বাধিক আক্রান্ত। রাজ্যে মোট করোনা আক্রান্ত 30,013। রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন কত তাও দেখাবো, তবে তার আগে মোট মৃত 932। রাজ্যে করোনায় সুস্থ 18,521। এই করোনা কুড়ে কুড়ে খায় করোনা। জানেন কি, করোনা আসলে সুস্থ হলেই আপনি যদি মনে করেন আপনি করোনা মুক্ত হলেন, তা নয়। করোনায় থেকে বাঁচলেন মানেই সুস্থ, তা নয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় চাঞ্চল্য। ফুসফুস, কিডনি, হার্ট ঝাঁঝরা করে দিতে পারে করোনা। সুস্থ হওয়ার পরেও প্রাণ সংশয়ের আশঙ্কা। কুড়ে কুড়ে খায় করোনা। এই প্রসঙ্গে করোনা জয়ী চিকিৎসক সায়ন্তন চক্রবর্তী কি বলছেন প্রথমে দেখে নেওয়া যাক। কোভিড-19 মূলত লাংকে এফেক্ট করে, লাংয়ের ভেতরে একটা নিউমোনিয়ার সৃষ্টি করে মেনলি, কিন্তু এছাড়াও এটা ধীরে ধীরে একটা মাল্টিফাংশনাল এবং মাল্টি সিস্টেম ডিসঅর্ডার প্রেসিপিটেট করতে পারে এবং রক্তের যে তরল থাকার ক্ষমতা সেটাকে সে হ্যাম্পার করে, রক্ত জমাট বেঁধে যায়, বিভিন্ন অংশে ক্লট তৈরি হতে পারে এবং আমরা জানি যে কোনো অঙ্গে যদি রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় সেখানে স্ট্রোক হয়। সেটা শুধু হার্ট বলে নয়, কিডনিতেও রক্ত সঞ্চালন বন্ধ হতে পারে, ব্রেনেও রক্ত সঞ্চালন বন্ধ হতে পারে। তো এটা থেকে মানে আদার সমস্যা, ব্রেনের স্ট্রোক, কার্ডিয়াক স্ট্রোক, বিভিন্ন রকম মাল্টি সিস্টেম ডিসঅর্ডার একসাথে প্রেসিপিটেট করতে পারে। তখন সমস্যাটা জীবন মরণ জায়গায় পৌঁছে যাবে এবং সেই রোগীকে বাঁচানো সত্যিই কষ্টকর। আমি ডাক্তার কাহালি আপনার কাছে আসবো যে এই যে বলা হচ্ছে, গবেষণায় উঠে আসছে যে করোনা কুড়ে কুড়ে খায়, এই সুস্থতার পরেও প্রাণ সংশয়, এটা কি কোমরবিডিটি যাদের তাদের, নাকি সাধারণ মানুষেরও একটা রিস্ক থেকে যাচ্ছে হার্টের ক্ষেত্রে বিশেষ করে? দেখুন, এই করোনা আক্রান্ত যারা হন, বেশি বয়স যাদের, তারা ন্যাচারালি বেশি ভালনারেবল, নো ডাউট অ্যাবাউট ইট। 60 বছরের বেশি যাদের বয়স, তারা আক্রান্ত হলে তাদের বিভিন্ন কমপ্লিকেশনস হওয়ার চান্স এবং মৃত্যুর চান্স অনেক বেশি। সেই জন্য আমরা বলছি যাদের 60 বছরের বেশি বয়স, তারা বাড়িতে থাকার চেষ্টা করুন, আইসোলেটেড থাকুন, তাদের টয়লেট ওয়াশরুম সব আলাদা রাখুন, ইত্যাদি ইত্যাদি। তো হার্টের ব্যাপারে আপনি যেটা বলছিলেন খুবই সত্যি কথা বলেছেন যে 80% ক্ষেত্রে এই করোনা আক্রান্ত তারা মাইল্ডলি সিমটোম্যাটিক অর এসিমটোম্যাটিক, আর 20% তারা হাসপাতালে হয়তো ভর্তি হতে হয় বা সিরিয়াসলি অসুস্থ, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন আন্ডার সুপারভিশন অফ এ ফিজিশিয়ান। তা এই 20% মধ্যে আবার 5% অবস্থা খুব সিরিয়াস হয় এবং হাসপাতালে গেলে তাদের মধ্যে অনেকেই মারা যান। আপনি যদি দেখেন ইউএসএ তো 4%-এর বেশি লোক মারা যান। কাজে এই যে 20% লোক টোটাল আক্রান্ত হওয়ার, তার মধ্যে 5% যারা রয়েছেন টোটাল আক্রান্ত হওয়ার মধ্যে তাদের মৃত্যু হয়। তা এই মৃত্যুর কারণ কিন্তু অনেক ক্ষেত্রেই শুধু লাংস নয়, হার্টও বটে। তার কারণ হচ্ছে যে এই অসুখে হার্টের 20% ক্ষেত্রে, এই যে 20% সিরিয়াস রোগী, তার 80% রোগীর অন্যান্য উপসর্গ হয়, যেমন লাংসে হয়, কিডনিতে হয় ইত্যাদি। কিন্তু 20%-এর
তাদের ডেফিনেটলি হার্টে প্রবলেম হয়, এবং সেই মানে এই জন্য করোনা আমরা থেকে হার্টে প্রবলেম। করোনা থেকে হার্টে প্রবলেম, এবং জাস্ট লাইক হার্ট অ্যাটাক, আচ্ছা, জাস্ট লাইক হার্ট অ্যাটাক। এবং পেশেন্ট আমাদের কাছে আসেন যে হার্ট অ্যাটাক হলে যা সিমটমস হয়, যা সাইন্স হয়, যা ইসিজি চেঞ্জেস হয়, এক্স্যাক্টলি তাই হয়। এবং আমরা পৃথিবীব্যাপী আমরা কার্ডিওলজিস্টরা বিভিন্ন গবেষণাপত্রে এবং বিভিন্ন জার্নালে আলোচনা করছি। আমাদের ইন্ডিয়াতে আমরা গাইডলাইনও তৈরি করেছি কোভিড আমরা কিভাবে কাজ করব। কারণ পেশেন্ট আসছেন, তিনি হার্টে ব্যথা নিয়ে আসছেন, মাঝবুকে ব্যথা, প্রচণ্ড ব্যথা, দরদর করে ঘুম, জাস্ট লাইক হার্ট অ্যাটাক। এবং হার্ট অ্যাটাকই হয়েছে তার। কিন্তু কি করে হয়েছে, অনেক সময় দেখা যায় শতকরা 50% ক্ষেত্রে এদের কিন্তু সেরকম ব্লকেজ কিছু নেই, আচ্ছা। হয়তো সামান্য ব্লকেজ আছে। দেখুন, এরা সবাই 50-60 বছর বয়স, কিছু না কিছু ব্লকেজ সবারই অল্প স্বল্প থাকে, কিন্তু হার্ট অ্যাটাক তার জন্য হয়নি। এবং হার্ট অ্যাটাক তারপরে হচ্ছে দেখা কিন্তু যাচ্ছে করোনার জন্য। যখন করোনার টেস্ট হচ্ছে তখন পজিটিভ বের হচ্ছে। করোনার টেস্ট হচ্ছে, পজিটিভ হচ্ছে। এবং আমরা আগে যেরকম করতাম, যে ধরুন নন এসটি সেগমেন্ট এলিভেশন হার্ট অ্যাটাক আমরা যেগুলোকে বলি, আমরা ইউজুয়ালি তাড়াতাড়ি নিতাম। কিন্তু এখন আমরা পৃথিবীব্যাপী আমাদের গাইডলাইন্স যা বলছে যে একটু ধীরে আসতে, একটু দেখে শুনে নাও, চারদিক দেখে তারপরে নাও। এবং এদেরকে দেখা যায় যে শুধু এদের এই নন অক্লুসিভ নয়, অর্থাৎ এদের রক্তটা জমাট বেঁধে যায়। আমি আসবো, করোনা কুড়ে কুড়ে খায়, এটাই বলা হচ্ছে গবেষণায়, অর্থাৎ মাল্টি অর্গান ফেলিওরের দিকে যেতে পারে। করোনা আক্রান্ত নয়, করোনা আক্রান্ত হয়ে সুস্থদেরও নাকি আঘাত হানতে পারে করোনা, শরীরের কোথায় কোথায় বিকল করে দিতে পারে কোন কোন অঙ্গকে। মারণ ভাইরাস নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের, দেখুন। ভাইরাসের নাম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2, সংক্ষেপে SARS-CoV-2। বিশ্বে ত্রাস করোনা। মৌসুমি ভাইরাল ফিভারের মতোই জ্বর, সর্দি, কাশি উপসর্গ। শ্বাসকষ্টের সমস্যাও অনেক ক্ষেত্রে করোনার লক্ষণ। তবে লক্ষণ যাই হোক না কেন, করোনা শরীরে ঢুকলে শরীর জুড়ে ক্ষতি। সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরভিং মেডিকেল সেন্টারের গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গবেষকদের দাবি, করোনা হানায় সরাসরি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়, রক্ত জমাট বেঁধে যায়, হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়, অনেকটাই কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। সরাসরি স্নায়ুতন্ত্রেও প্রভাব ফেলে করোনা। মেডিকেল জার্নাল নেচার মেডিসিনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী করোনা আক্রান্তের মাল্টি অর্গান ফেলিওরের আশঙ্কা থাকে। বিশেষজ্ঞরা তাই বলছেন, লকডাউন থাকুক না থাকুক, করোনা থেকে সাবধান। নিউজ 18 বাংলা। বিশেষজ্ঞরা বলছেন, আমরা বলছি করোনা থেকে সাবধান, মাস্ক অবশ্যই ব্যবহার করুন। আমরা এই তথ্যগুলো আপনাদেরকে আতঙ্কিত করার জন্য নয়, সতর্ক করার জন্য বারবার এই তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি। আমি ডাক্তার মুখোপাধ্যায়ের কাছে যাব। ফুসফুস আমাদের একটা অতি প্রয়োজনীয় একটি অঙ্গ। সেই ফুসফুস এমনিতেই যারা ধূমপান করেন এমনিতেই দুর্বল হয়ে পড়ে নাকি বলা হয়, তার উপরে করোনা ফুসফুসেই সরাসরি আক্রমণ করে, কতটা খতরনাক? তো ফুসফুসের আক্রমণের ব্যাপারে আমি বলি যে কোনো ভাইরাস, যেগুলো রেসপিরেটরি ভাইরাস, করোনা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, রাইনো ভাইরাস, এরকম অসংখ্য ভাইরাস আছে যেগুলো কিনা ডিরেক্টলি ফুসফুসে অ্যাটাক করে, শ্বাসনালীর উপরে অ্যাটাক করে। এবার SARS-CoV-2 বা এই যে করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস নিয়ে আমাদের এত আলোচনা, সেটাতে মেন যে প্রবলেমটা হয়, যেটা ডক্টর কাহালি বলছিলেন, যে 15% যে পেশেন্ট আমরা বলি যারা মডারেটলি এফেক্টেড বা সিভিয়ারলি এফেক্টেড, আর এর মধ্যে 2 to 5% যারা কিনা ফেটালিটির দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই জাতীয় পেশেন্টদের মধ্যে একটা সিন্ড্রোম ডেভেলপ করে যেটাকে বলা হয় ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম। তো এই ARDS এ কি হয়, ARDS এ মেন যেটা হয়, বিকজ অফ দিস ভাইরাস আমাদের ফুসফুসের যে ইউনিটগুলো, যেটাকে বলা হয় অ্যালভিওলাই, ছোট ছোট বেলুনের মতো কিছু ইউনিট, সেই ইউনিটের লাইনিংয়ে এই ভাইরাসটা বাসা বাঁধে। সেখান থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড এক্সুডেশন হতে থাকে এই বেলুনটার মধ্যে। আপনি ভেবে নিন একটা শুকনো বেলুন আর একটা জল ভর্তি বেলুন। ঠিক ঠিক। কিছুক্ষণ বাদে যখন জল, তরল, বিভিন্ন রকম এক্সুডেট যেগুলোকে আমরা বলি, সেই ধরনের তরল দিয়ে যখন এই ফুসফুসের বেলুনগুলো ভর্তি হয়ে যায়, আপনি একটা সহজ হিসেব করে নিন, আমাদের ফুসফুসে দুদিকে মোটামুটি 2.5-3 লাখ করে বেলুন আছে, আচ্ছা, দুটো ফুসফুসে। আচ্ছা, তো এরকম যখন ভর্তি হয়ে যায় তখন সেগুলো দিয়ে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানটা ব্যাহত হতে থাকে, যেটা কিনা এই SARS-CoV-2 এর ওয়ান অফ দ্য মেজর প্যাথোলজিক্যাল সিমটম।
এবার এতে কি হয়, আমরা দেখি ধীরে ধীরে যেগুলো মডারেট বা সিভিয়ারলি সিমটোম্যাটিক রোগী তারা ধীরে ধীরে অক্সিজেন ডিপ্রাইভেশনে ভুগতে থাকে। শ্বাসকষ্ট ধরুন, হয় তার থেকে। রাত্রিবেলা ওয়ার্ড থেকে বেরোচ্ছি, তখন দেখে এলাম একজন পেশেন্ট যে কিনা 1 লিটার অক্সিজেনে 96-97% স্যাচুরেশন মেনটেন করছেন। পরের দিন সকালবেলা যখন গেলাম দেখলাম সেই পেশেন্টারই 90% স্যাচুরেশন মেনটেন করাতে 10 লিটার অক্সিজেন লাগছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। একেবারেই। আমি এখান থেকে আসবো আরো, যে করোনা সুস্থ হয়ে অর্থাৎ ফুসফুস থেকে সংক্রমণ পার করে দিলেন আপনারা, কিন্তু সেই ফুসফুস কি তরতাজা থাকলো, এই প্রশ্নে আসবো। তবে তার আগে ফুসফুস নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, কোভিড ভাইরাস যে খেল দেখাবে, করোনায় যারা সুস্থ হচ্ছেন তারা একেবারে সেরে উঠছেন, এ কথা ভাবার কোনো কারণ নেই। চিকিৎসকদের একেবারে মতামত অনুযায়ী ফুসফুস মারাত্মক ক্ষতি করে দিচ্ছে কোভিড ভাইরাস। ধরা যাক কেউ একজন করোনায় আক্রান্ত হলেন, চিকিৎসা হলো, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, নিয়ম মেনে স্বাভাবিক জীবনেও ফিরলেন। এরই মধ্যে হয়তো পৃথিবী থেকে বিদায় নিল কোভিড ভাইরাস, বা ভ্যাকসিন এসে যাওয়ায় করোনা নিয়ে দুশ্চিন্তাও কমে গেল, সবই হলো। কিন্তু 3-4 বছর পর হঠাৎই প্রবল শ্বাসকষ্ট শুরু হলো ওই কোভিড জয়ী, আর তাতেই মৃত্যু। করোনার 3-4 বছর পর আফটার শক, শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা। সাম্প্রতিক গবেষণায় এই সম্ভাবনার কথা উঠে এসেছে। চিকিৎসক, বিজ্ঞানী ও গবেষকদের কাছে ক্রমশ স্পষ্ট হচ্ছে, যতটা ভাবা হচ্ছে কোভিড-19 তার থেকে অনেক অনেক বেশি ক্ষতিকর। মানুষের শরীরে বাসা বেঁধে থাকার সময় শরীরের অনেক কিছুই বিকল করে দিচ্ছে এই ভাইরাস। বিশেষ করে ক্ষতি হচ্ছে ফুসফুসে। ফুসফুসের ক্ষমতা কমিয়ে দিচ্ছে কোভিড ভাইরাস। মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে কোভিড-19। করোনা মুক্ত হওয়ার পর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। কয়েক বছর পর শ্বাসকষ্টের সমস্যা হওয়ার সম্ভাবনা। সমস্যা জটিল হলে প্রাণ সংশয়ের আশঙ্কা। আমরা ভেন্টিলেটর খোঁজ করছি, করাও জরুরি, কিন্তু ভেন্টিলেশন হয়ে যাওয়ার পরে তার থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কোভিডে কিন্তু কম। আর সেটা খালি কলকাতা বা ভারতবর্ষে কম তা নয়, সারা পৃথিবীতেই ইউরোপিয়ান ডেটা রয়েছে, আমেরিকান ডেটা রয়েছে, যেখানে অ্যাবাউট 80% অফ পিপল হ্যাভ ডাইড অন আ ভেন্টিলেটর। করোনার প্রভাব বুঝতে গবেষণা চালাচ্ছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। একই ধরনের গবেষণা চলছে সিটি ইউনিভার্সিটি ও গ্লাসগো মেডিকেল কলেজে। এই 3টি গবেষণার প্রাথমিক পর্বের ফলাফল চমকে দেওয়ার মতো। দেখা গিয়েছে, নিউমোনিয়া থেকে কোভিডে আক্রান্ত হলে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা। করোনা সেরে যাওয়ার 2-3 বছর পর ফুসফুসের ক্ষমতা কমবে, দ্রুত তা শ্বাসকষ্টজনিত জটিল অসুখে পরিণত হতে পারে। ফুসফুসের কার্যক্ষমতা 20% কমলেই তা প্রাণঘাতী হতে পারে। কোভিড মুক্ত হওয়ার পর তা 40% পর্যন্ত কমতে পারে। সেপসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকছে, নতুন কোনো সংক্রমণের সম্ভাবনাও থাকছে। লন্ডনে গবেষক দলের প্রধান ও হৃদরোগ বিশেষজ্ঞ পল ম্যাকিনজির দাবি, শরীরে বাসা বেঁধে প্রথমে ফুসফুস ও পরে স্নায়ুতন্ত্রের ক্ষতি করছে কোভিড-19। যখন চিকিৎসা শুরু হচ্ছে তখন ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে। তাই তার পরামর্শ, করোনামুক্ত রোগীর হেলথ মনিটরিং রিপোর্ট তৈরি করতে হবে। তাতে ফুসফুস, হার্ট ও স্নায়ুর কতটা ক্ষতি হয়েছে তা বোঝা যাবে। রিপোর্ট অনুযায়ী দীর্ঘমেয়াদী চিকিৎসা চালাতে হবে। জনস হপকিন্স আবার বলছে, মনিটরিং রিপোর্ট করাটাই ভালো, কিন্তু কাজটা খুব কঠিন, হাজারো ঝামেলা, খরচও বিপুল। বদলে 6 মাসে একবার ফুল চেক আপ করা যেতে পারে। তাতে কিছুটা হলেও সম্ভাব্য বিপদের আঁচ পাওয়া যাবে। নিউজ 18 বাংলা। আমি ডাক্তার শুভব্রত বন্দ্যোপাধ্যায় আপনার কাছে জানার চেষ্টা করব যে আমরা মর্টালিটি রেট খুব কম, এই আনন্দে আছি এবং তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছি মাস্ক ছাড়াই এবং কোনো রকম সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব মানছি না, স্বাস্থ্যবিধি মানছি না, কিন্তু মর্টালিটি রেট করোনায় হয়তো কম, এর পরে দেখা যাবে করোনা অনেক বেড়ে গেছে বা করোনা হয়তো কমে গেছে, কিন্তু অন্য ক্ষেত্রে মৃত্যুর হার তো বেড়ে যেতে পারে। হ্যাঁ, দেখো, করোনা ভাইরাসের মাল্টি অর্গান ফেলিওর হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু করোনা ভাইরাসের দ্বারা মাল্টি অর্গান, অর্থাৎ করোনা ভাইরাস যে সবসময় সেপ্টিসিমিয়া হয়ে সব মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাচ্ছে তা তো নয়, কিন্তু করোনা ভাইরাসের এটাও ক্ষমতা আছে, ও সেপ্টিসিমিয়া করলো না, কিন্তু দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লাংস ছাড়া, ফুসফুস ছাড়া আক্রমণ করতে পারে। এবং সেটাই কিন্তু কল অফ দ্য ডে এখন, যে ফুসফুসে করোনা ভাইরাস আক্রমণ করে, এটা আমরা সবাই জানি।
ফুসফুস ছাড়া আর কি কি অঙ্গ প্রত্যঙ্গে করোনা ভাইরাস আক্রমণ করতে পারে এবং সেটা দীর্ঘমেয়াদী না স্বল্প মেয়াদী সেই জায়গাটা আমাদের একটা মাথায় রাখতে হবে। যেমন আমাদের নার্ভাস সিস্টেম, ব্রেন এবং নার্ভ দুটোকেই কিন্তু আক্রমণ করার ক্ষমতা আছে। যেমন স্ট্রোক হতে পারে, যেমন আমাদের প্যারালাইসিস হতে পারে, এই জিনিসটা কিন্তু করোনা ভাইরাসের দ্বারা হয়। যেমন কিডনি ইনভলভমেন্ট হতে পারে, ডক্টর উপল সেনগুপ্ত আছেন, উনি বলবেন তোমাদের। লিভার ইনভলভমেন্ট হয়, খাদ্যনালী ইনভলভমেন্ট হয়, দেহের তঞ্চন ক্ষমতা হঠাৎ বেড়ে যায়, কমে যাওয়ার বদলে বেড়ে যায়। হঠাৎ আমরা কখনো কখনো দেখছি বিভিন্ন জায়গায় থ্রম্বিক তৈরি হচ্ছে, সেগুলো এম্বোলাই হচ্ছে। ডক্টর কাহালি তো হার্টের বিষয়টা বললেন। সুগার মারাত্মকভাবে বেড়ে যায় এবং সবচেয়ে মজার বিষয়, কখনো কখনো করোনা ভাইরাসের পেশেন্ট জ্বর নেই তার, কিন্তু স্কিনের ম্যানিফেস্টেশন, যেমন চিকেন পক্সে যেমন ফোসকা হয় সেরকম ফোসকা নিয়ে আমাদের কাছে অ্যাপিয়ার করে এবং ভীষণ চুলকাচ্ছে হঠাৎ, সেটা নিয়ে অ্যাপিয়ার করলো এবং তার করোনা টেস্ট করে দেখা গেল করোনা পজিটিভ। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হলো, এটা স্বল্প মেয়াদী না দীর্ঘমেয়াদী, সেটা 5 মাসের একটা জীবাণু তো বয়স, সুতরাং সেটা এক্ষুনি বলা যাবে না যে 5 বছর পরে আমি কোথায় যাব। বেশ, নিশ্চয়ই এইখান থেকেই প্রশ্ন যে আসলে করোনা অ্যাসিম্পটোমেটিক এবং সেই উপসর্গহীন মানুষ, তাদের করোনা হচ্ছে কি হচ্ছে না, টেস্ট হচ্ছে না, কিন্তু বসে আছেন করোনা নিয়েই। হয়তো করোনা পুষতে পুষতে আপনার হৃদযন্ত্র, কিডনি, ফুসফুস সব বিকল হয়ে যেতে পারে ঘরে বসে থেকেই, এবং আপনি করোনায় নয় অন্য রোগে মৃত্যু হতে পারে। আবারও বলছি, আতঙ্কের জন্য নয়, সতর্কতার জন্যই আমরা এই গবেষণাগুলো তুলে ধরছি, চিকিৎসকদের পরামর্শ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিডনির ক্ষেত্রে কি হতে পারে আমরা আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুই ক্ষতি করতে পারে করোনা, তেমনি কিডনিকেও কাবু করে দিতে পারে করোনা। ডাক্তার সেনগুপ্ত, কিডনি এমনিতেই রোগে ভুগছেন বহু মানুষ, এবং ডায়াবেটিস হলে পরেই তার প্রভাব পড়ে কিডনিতে। ডায়াবেটিস একটা মহামারীর মতো এখন এই মুহূর্তে। করোনা কিভাবে কাবু করতে পারে কিডনিকে? একদম ঠিক জায়গাটা ধরেছেন। আমাদের দেশে ডায়াবেটিস আর ব্লাড প্রেশারের জন্য এমনিতেই কিডনির ক্রনিক কিডনি ডিজিজ রোগীর সংখ্যা খুব বেশি। এদের করোনা হলে যারা বিভিন্ন সিভিয়ারিটিতে কিডনি রোগে ভুগছেন, স্টেজ 2, 3 এরকম কম সিভিয়ারিটির যারা আছেন, তাদের সিভিয়ারিটি বেড়ে যাচ্ছে। যাদের ডায়ালিসিস হওয়ার কথা আগামী 5 বছর পরে, তাদের দেখা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে আগেই ডায়ালিসিস লাগছে। যাদের একেবারে কোনো 5 বছর পরে ডায়ালিসিস হওয়ার কথা, তার এত আগে লাগছে? হ্যাঁ, অ্যাকুট সিভিয়ার করোনা হয়ে গেল, যার ক্রিয়েটিনিন যথেষ্ট কম ছিল, রেগুলার আউটডোরে দেখিয়ে চিকিৎসা করছেন, তার হঠাৎ করে ক্রিয়েটিনিন বেড়ে গেল করোনার সঙ্গে সঙ্গে, এবং তার দেখা গেল যে কিছুদিনের জন্য ডায়ালিসিস লেগে গেল। একদম কিডনির রোগ নেই এরকম কারোর যখন করোনা হচ্ছে, তার যদি মাল্টি অর্গান ডিসফাংশন হয়, দেখা যাচ্ছে তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড অলমোস্ট 5% লোকের কিডনি পুরোপুরি বিকল হয়ে যাচ্ছে, এবং যাদের ডায়ালিসিস লাগছে, যার কিডনি সম্পূর্ণ সুস্থ ছিল তাদের ডায়ালিসিস লাগছে। এর মধ্যে কোনো বয়সের ভেদাভেদ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার কিছু নেই। এদের কোনো রিস্ক ফ্যাক্টর ছিল না, করোনা হয়ে নতুন করে কিডনি খারাপ হচ্ছে। এবং এই কিডনি খারাপের প্রকোপ রেজাল্ট ওভারঅল মর্টালিটির উপর, মানে যার কিডনি খারাপ নেই, যার ভার্সেস যার কিডনি খারাপ আছে, তাদের ওভারঅল রেজাল্টের মধ্যে সমূহ তফাৎ। যাদের কিডনি খারাপ হচ্ছে তাদের 30% মর্টালিটি বেশি, আচ্ছা, অ্যাজ কম্পেয়ার টু যাদের কিডনি খারাপ নেই। সুতরাং কিডনির উপর এফেক্ট পড়লে করোনা যদিও ফুসফুসের রোগ, ওভারঅল পেশেন্টের সার্ভাইভাল, কীরকম সেরে উঠবেন, কীরকম থাকবেন, তারপর একটা বড় প্রভাব কিডনি ফেলছে। একবার দেখাই যে কিডনি কাবু করে দিতে পারে করোনা কিভাবে, সেটাই বিশেষজ্ঞরা সেই তথ্য কিভাবে জানিয়েছেন দেখুন। শুধু ফুসফুস নয়, শরীরের সর্বত্রই তার অবাধ যাতায়াত। চোরা পথে ঢুকে যেতে পারে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে, নিমেষে বিকল করে দিতে পারে স্নায়ুতন্ত্র। তার সামনে অনেক ক্ষেত্রেই অসহায় রোগ প্রতিরোধ ক্ষমতা। সেরকম ওষুধ বা টিকাও নেই তাকে রোখার, তাই বিশ্বজুড়ে ত্রাস হয়ে উঠেছে করোনা। চিকিৎসকরা বলছেন, সুস্থ হয়ে উঠলেও অনেক ক্ষেত্রে শরীরে ছাপ রেখে যায় এই মারণ ভাইরাস।
বিশেষ করে যারা কিডনির অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে বিপদ বেশি, কারণ আক্রান্তের দুটি কিডনি কাবু করে দিতে পারে করোনা। কিডনির কোষের ক্ষতি করতে পারে করোনা। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় বিকল হতে পারে কিডনি। করোনার হানায় কিডনিতে রক্ত জমাট বাঁধতে পারে। হ্যাঁ, কিডনির সমস্যা শরীরের যে কোনো রোগের জন্য একটা খুব বড় সমস্যা। সুতরাং যদি তার শরীরে অন্য কোনো অর্গান, সব অর্গান কাজ করছে, শুধু কিডনি কাজ করছে না, তার যা প্রবাবিলিটি একটা অসুখ থেকে রিকভার করার, সেটা অন্য যে কোনো অর্গান কাজ না করার থেকে অনেক বেশি চিন্তাজনক। চিকিৎসকরা বলছেন অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে যাওয়ার পরেও কিডনির স্বাভাবিক কাজকর্ম নষ্ট করে দিতে পারে করোনা। যাদের ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক রেনাল ফেলিয়ার আছে, তাদের এই অসুখটা থেকে রিকভার করতে অনেক বেশি সময় লাগছে। তাদের এই সময় কিডনি ফাংশন আরো খারাপ হচ্ছে, সেটাকে আমরা বলি অ্যাকিউট অন ক্রনিক রেনাল ফেলিয়ার। তাদের কারুর ডায়ালিসিস অবধি করতে হচ্ছে এবং তারপরে তারা ক্রমশ সুস্থ হয়ে যাচ্ছেন। তখন তাদের যে কিডনি ফাংশনটা ফিরে আসছে, সেটা আবার ব্যাক টু দেয়ার বেস লাইন হচ্ছে না। মনে করুন কারুর ক্রিয়েটিনিন 1.6 ছিল, তাহলে সে আর 1.6-এ ফিরছে না, সে হয়তো 1.8, 1.9 অবধি ফিরছে। তার মানে কিছুটা কিডনি ফাংশন তাদের নষ্ট হয়ে যাচ্ছে। তাই চিকিৎসকদের পরামর্শ, করোনা যুদ্ধ জয়ের পরেও নজর দিতে হবে স্বাস্থ্যে। নিউজ 18 বাংলা। অনেক রকমের ভয় ধরানোর তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিকই সতর্ক করার জন্য, কিন্তু এর থেকে বাঁচার উপায় কি নেই? আমি ডাক্তার কাহালি আপনার কাছে জানতে চাইব যে করোনা হয়েছে, করোনা হয়ে হয়তো হৃদরোগের সম্ভাবনা বেড়েছে, সেখান থেকে কিভাবে সুস্থ থাকতে পারেন একজন মানুষ? দেখুন, করোনা হৃদরোগকে তিনভাবে মেনলি এফেক্ট করে। এক নম্বর আমি বললাম যে হার্টে ব্যথা হয়, অনেক সময় হার্ট অ্যাটাক হয়, জাস্ট লাইক এ হার্ট অ্যাটাক, ইটস এ হার্ট অ্যাটাক। এবং আমি একটা এর সঙ্গে জুড়ে দিই যে 45 বছর থেকে বেশি যাদের, তাদেরই নাকি বেশি আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রক বলেছে। কিন্তু বলেছেন, কিন্তু আপনি যদি মর্টালিটি ফিগার্স দেখেন স্বাস্থ্য মন্ত্রকের, শতকরা 45% লোক তাদের বয়স কিন্তু 35 থেকে 49-এর মধ্যে। মানে অন্য দেশের থেকে কিন্তু আমাদের এই ইন্ডিয়াতে এটা একটুখানি তফাৎ রয়েছে। অন্য দেশে কিন্তু ইটালিতে যারা মারা গেছেন 70-75 বছর বয়সের উপরে সবাই মারা গেছে। তো যেটা আপনারা দেখাচ্ছেন যে হার্টে যেটা হয় সেটা হচ্ছে যে মেনলি অক্লুশন হয়তো অনেক সময় থাকে, অনেক সময় থাকে না করোনারি আর্টারিতে। অর্থাৎ আমাদের হার্টে যে আর্টারিগুলো সাপ্লাই দেয় রক্ত, বিশুদ্ধ রক্ত, সেখানে জমাট বেঁধে যায়। এবং অনেকে এখন বলছেন যে এই ভাইরাল অসুখটা কি সত্যি ভাইরাল নিউমোনিয়াও যেটা হচ্ছে, মানে সেটা কি ভাইরাসের জন্য এসব ইনফেকশন হচ্ছে সেটাই সব, অর ইট ইজ এ ভ্যাসকুলার ডিজিজ। আচ্ছা, মানে লেটেস্ট রিসার্চে এটা কোয়েশ্চেন আসছে। কেননা অংশুমান বাবু যেটা বললেন সে আমিও একমত যে ARDS হয়, কিন্তু আমরা বিভিন্ন পার্সোনাল কমিউনিকেশনে পেয়েছি বিদেশের থেকে বা দেশের মধ্যে যে সব জায়গায় দেখা যাচ্ছে লাংসের আর্টারিতে হার্টের মতো ব্লকেজেস হচ্ছে, থ্রম্বাস হচ্ছে এবং হয়ে গিয়ে আর্টারাইটিস করছে, থ্রম্বোসিস হচ্ছে। থ্রম্বোসিস হলে কি হবে? ইনফেকশন হবে। তারপর উনি যেটা বললেন সেই ARDS, বেলুনের মধ্যে জল জমে গিয়ে হাইপক্সিয়া হচ্ছে, আপনারা হ্যাপি হাইপক্সিয়া বলেন, তো সেটা হচ্ছে। তো হার্টে যেটা হয় সেটা হচ্ছে যে 1 নম্বর হার্ট অ্যাটাকের মতো সিমটমস হয়, এবং এটা কিন্তু কোভিডের জন্য হচ্ছে। তাদের হার্ট আগে ভালো ছিল, হয়তো TMT নেগেটিভ ছিল, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর আপনারা দেখাচ্ছেন যে অ্যারিথমিয়া করে, আমাদের হার্টের টকটক টকটক একটা নির্দিষ্ট ছন্দে চলে, কিন্তু এখানে যেটা হয় অনিয়মিত হয়, অনেকের এট্রিয়াল ফিব্রিলেশন হয়। আর আমরা গত 3-4 মাসের অভিজ্ঞতায় যেটা দেখলাম সেটা হচ্ছে যে কমপ্লিট হার্ট ব্লক নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে টেম্পোরারি পেসমেকার করতে হচ্ছে। তার হয়তো অনেকবার কনভালশন হয়েছে, অজ্ঞান হয়ে গেছেন, পড়ে গেছেন, মাথায় চোট লেগেছে, স্টিচ দিতে হয়েছে, তারপর তাদের পার্মানেন্ট পেসমেকারও না। সাবধান হওয়ার কিছু নেই, কেননা তার আগে কোনো হিস্ট্রি ছিল না তার যে তার কিছু হয়েছে। কাজেই তাকে আমাদের টেম্পোরারি পেসমেকার এবং অনেকে পার্মানেন্ট পেসমেকার লাগছে। তারপর মোটামুটি যারা এসছেন আমাদের কাছে সবাই কিন্তু ভালোই। আমি ডক্টর সেনগুপ্তর কাছে জানতে চাইবো যে হার্টের ক্ষেত্রে কিছু নেই, হিস্ট্রি করার কিছু নেই, হিস্ট্রিও নেই, হার্ট অ্যাটাক হচ্ছে এবং হার্ট অ্যাটাকও একটা মহামারীর মতো আমাদের দেশে।
আমি কিডনিকে তো বাঁচাতে পারি। ধরুন আপনি যেটা বললেন, যাদের কিডনির কোনো রোগ নেই তারা করোনা আক্রান্ত হচ্ছেন, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হচ্ছেন, অর্থাৎ করোনাকে জয় করছেন, কিন্তু কিডনি কোথাও দুর্বল হয়ে যাচ্ছে, সেই সময় আমি থাকবো কিভাবে? যাদের অ্যাকিউট কিডনি ইনজুরি হচ্ছে, মানে করোনাতে কিডনি খারাপ হচ্ছে, তো এটা একটা সার্বজনীন তথ্য। পৃথিবীর বিভিন্ন জায়গায় স্টাডি করে দেখা গেছে করোনা বা নন করোনা যে কারণেই হোক, একবার অ্যাকিউট কিডনি ফেলিয়ার হলে ইন ফিউচার আগামী 20 বছরে তাদের ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রায় 30 থেকে 35% বেড়ে যায়। কমপ্লিট কিডনি সেরে গেল, কিন্তু তারা ইন ফিউচার, তাদের ডায়াবেটিস নেই, ব্লাড প্রেশার, হাইপারটেনশন নেই, ইন ফিউচার তাদের কিডনির রোগ হওয়ার সম্ভাবনা নর্মাল। তাহলে কি করোনা থেকে জয় করে করোনা থেকে সেরে ওঠার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিনিন চেক করতে হবে? না, যাদের অ্যাকিউট রেনাল ফেলিয়ার হয়েছে তাদের ডেফিনেটলি রেগুলার কিডনি চেক আপে থাকতে হবে। কেউই যখন হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছেন, যাদের অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে, তারা একেবারে নর্মাল অবস্থায় বাড়ি যাচ্ছেন না। এরকম অনেকেই বাড়ি যাচ্ছেন যাদের অন্য সমস্ত ঠিক হয়ে গেছে, আইসিইউ থেকে বাইরে বেরিয়ে এসেছেন, অথচ ডায়ালিসিসটা ডিসকন্টিনিউ হয়নি। তারা তারপরেও বাড়ির থেকে এসে প্রথমে 2 বার, তারপরে 1 বার ডায়ালিসিস করতে তারপরে আস্তে আস্তে সেটা থামছে। তো লং স্ট্যান্ডিং কিডনি কেয়ার যাদের কিডনি খারাপ হয়েছে ডেফিনেটলি লাগছে, ইভেন যাদের আগে কোনো কিডনির রোগ ছিল না। আচ্ছা, আমি ডাক্তার বন্দ্যোপাধ্যায় আপনার কাছে যাব। আজকে দেখছেন তো অমিতাভ বচ্চন থেকে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া, সবাই সেলিব্রিটিদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, কিন্তু ধারাভি কিন্তু অনেকটাই, আমরা গতকালও আলোচনা করেছি, ধারাভিকে আমরা রক্ষা করতে পেরেছি। এইখানে কোথায় গিয়ে আমরা পৌঁছবো কি মনে হচ্ছে? এখানে আশার আলো কি কোথাও পাচ্ছি আমরা আদপেই? না দেখো, ধারাবি সম্পর্কে আমি তোমায় একটু ভিন্ন মত পোষণ করব, কারণ ধারাবিতে তো 1 লক্ষ লোক ছিল। তুমি যদি লক্ষ্য করে দেখো, এখনো রোজ 40 to 50 কেস পার ডে হচ্ছে, এবং ধারাবিতে 9 লক্ষ মানুষ, ধারাবিতে 9 লক্ষ মানুষ আছে। একটা সময় 200 থেকে 250 জন প্রতিদিন এফেক্টেড হতো, এখন সেটা 40 থেকে 50 জন হচ্ছে। এবং এই যে ধারাবিতে যে সংখ্যাটা 250 থেকে 40 হয়েছে, তার একটাই কারণ হচ্ছে জাস্ট যা স্বাস্থ্যবিধি আমরা 4টে বলেছি, সেই 4টে স্বাস্থ্যবিধি যদি তুমি ঠিকমতো কোনো কন্টেইনমেন্ট জোনে মানাতে পারো, তাহলেই কিন্তু করোনা সংক্রমণ অটোমেটিক্যালি কমে আসবে। সুতরাং সেই অ্যাঙ্গেল থেকে তোমার ধারাবি একটা মডেল হয়েছে সারা পৃথিবীতে, এবং যেখানে বেশি লোক বা বেশি জনঘনত্ব আছে সেখানে বলা আছে ধারাবি মডেল ভালো। তাহলে কি ধারাভি মডেল কোথাওই ফলো হচ্ছে না? সেলিব্রিটির বাড়িতেও না? তাহলে অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা, বলিউডের সবচেয়ে হাই প্রোফাইল পরিবারের কাউকেই ছাড়ল না করোনা। অনুপম খেরের মা, ভাই, ভাইজি, এদিকে করোনাকে বলা হচ্ছে যে এ রাজ্যেও হাই প্রোফাইল কোয়েল, রঞ্জিত মল্লিক, তার মা অর্থাৎ কোয়েলের মা, কোয়েলের স্বামী, সবাই করোনা আক্রান্ত। দেখুন, আটকে দিয়েছে ধারাভি। মুম্বাইয়ের সমুদ্র ঘেঁষা বহুতলে ক্ষমতা দেখাচ্ছে কোভিড ভাইরাস। একের পর এক হাই প্রোফাইল সেলিব্রিটির করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে, আর নড়ে যাচ্ছে গোটা দেশ। অনুপম খেরের মা, ভাই সহ পরিবারের আরো কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত। টলিউডের ফার্স্ট ফ্যামিলি অর্থাৎ মল্লিক পরিবারেরও করোনার হানা। আক্রান্ত কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, কোয়েলের মা ও স্বামী। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কমেন্টের বন্যা। কেউ হতবাক, কেউ বিশ্বাস করতেই পারছেন না। নেটিজেনদেরই অন্য একটি অংশের কটাক্ষ, কোভিড-19 কি বিগ বির ফ্যান নাকি এসআরকে ম্যানারিজম তার পছন্দ বলে মান্নাতে ঢুকবে না? অমিতাভ বচ্চন আমাদের দেশের একজন আইকন, তার যদি সংক্রমণ হতে পারে, তিনি যে ঘেরাটোপের মধ্যে থাকেন আমরা জানি, বোম্বের সবচাইতে সম্ভ্রান্ত জায়গায় তিনি থাকেন, তার যদি সংক্রমণ হতে পারে তাহলে আমজনতা প্রত্যেকের হতে পারে। ভিআইপি হোক বা সেলিব্রিটি, কেউ নিরাপদ নন। কোভিড-19 নির্দেশিকা মানতে হবে, সেটা বারবার বোঝাচ্ছে করোনার ভাইরাস, কিন্তু সবাই আর বুঝছেন কোথায়? ধারাভিতে করোনা সংক্রমণ রুখতে অভাবনীয় সাফল্য। অন্যদিকে মুম্বাইয়ের বহুতল অট্টালিকায় করোনার প্রভাব। চিকিৎসকরা সাফ জানাচ্ছেন এটাই স্বাভাবিক। ধারাভি বিপদ বুঝে সতর্ক। বিলাসবহুল আবাসনে অনেক সময় সেটা থাকছে না।
তাদের কাছে প্রবাবলি এটা একটা সতর্কতা বানিয়ে, এরকম একজন পাবলিক ফিগার যিনি এত নিয়ম কানুন মেনে চলেছেন, তো সেই মানুষটি যদি এই রোগে আক্রান্ত হতে পারেন, তাহলে এই রোগ কিন্তু একদম নিয়ম মেনে যে কাউকে আক্রান্ত করতে পারে। বচ্চন পরিবারের ক্ষেত্রেও উঠছে নির্দেশিকা ভঙ্গের অভিযোগ। সূত্রের খবর, কয়েকদিন আগে ওয়েব সিরিজের ডাবিং করেন অভিষেক। স্টুডিওয়ে দীর্ঘক্ষণ ছিলেন অমিতাভ পুত্র। স্টুডিও থেকেই অভিষেক সংক্রমিত হন কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে চিকিৎসকরা বলছেন গরিব বড়লোক সেলিব্রিটি আম আদমি করোনা কোনো বাছবিচার করে না। ভাইরাসের কোনো আনুগত্যও নেই, সে বিজেপি কংগ্রেস চেনে না, তাই সাধু সাবধান। নিউজ 18 বাংলা। তবে করোনায় কিন্তু সুস্থতার হারও বাড়ছে। এই মুহূর্তে আমি ডাক্তার কাহালি আমি জানতে চাইবো যে আজকে সাধারণ মানুষকে বললে পরেই তারা বলেন যে আতঙ্ক ছড়াবেন না, আমরা সতর্ক হওয়ার চেষ্টা করছি, কিন্তু সুস্থতার হারটাও দেখান, তাহলে তো আমরা একটু আত্মবিশ্বাস বাড়ে আমাদের। সুস্থতার হার কি সত্যি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করছে? হ্যাঁ, দেখুন অয়ন, এটা খুব ভালো কথা বলেছেন আপনি যে আমাদের এখানে কিন্তু সুস্থতার হার এমনকি আমেরিকার চাইতেও বেশি, মানে মর্টালিটি ইজ লেস দ্যান ইউএস। সেটা সত্যি কথা, কিন্তু একটা জিনিস যেটা বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্সে, কেন আমরা 2 মাসের জুনিয়র অন্যান্য দেশের তুলনায়, তো যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে, এবং বিভিন্ন দেশের থেকে ফিডব্যাক পাচ্ছি যে অনেকে ভালো হচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন, কিন্তু তারপরে একটা সাংঘাতিক রিল্যাপস হচ্ছে, এবং রিল্যাপস মানে কি 24 ঘন্টার মধ্যে আবার তিনি মারাও যাচ্ছেন, মানে এতটাই রিল্যাপস হচ্ছে। কাজে এই জিনিসটা কিন্তু সুস্থ হওয়ার পরে, সেই জন্য আমাদের কিন্তু আমরা রাখছি না। হ্যাঁ, সেটাই বলছি যে সুস্থতা হওয়ার পরে আমরা যেন কমপ্লাসেন্ট না হই। আর শিবব্রত এইমাত্র যে কথা বলছিল যে আমাদের এই 4-5টা হ্যাবিট, এটা যদি আমরা মেনটেন করি, আর তার সঙ্গে একটু যোগাসন, একটু হাঁটা চলা, একটু প্রাণায়াম, একটু ভালো খাবার দাবার, মানে যেটা হেলদি খাবার দাবার, তাহলে কিন্তু আমরা এই রোগটাকে অনেকাংশে প্রিভেন্ট করতে পারবো। ডাক্তার বন্দ্যোপাধ্যায়, এছাড়াও কেন্দ্রের যে প্রোটোকল ছিল, সেই প্রোটোকলটাও তো অনেকটা সুস্থতার হারকে বাড়াতে সাহায্য করেছে নাকি? যে 5 দিন পরে, 5 দিনের মধ্যে যদি আর জ্বর না আসে, তাহলে বলা যায় যে তিনি করোনা পজিটিভ নয়। একদম একদম সঠিক কথা। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আমরা যদি আমাদের কোনো উপসর্গ হয় সেটা যদি না লুকিয়ে রেখে ইমিডিয়েটলি টেস্টিং করি, তাহলে টেস্টিং করে আমার ডায়াগনোসিসটা যদি হয়ে যায়, তাহলে টেস্টিং, ট্রেসিং এবং আইসোলেশন 3টে খুব সহজে হয়ে গেল, এবং সেক্ষেত্রে সংক্রমণকেও রোখা সম্ভব এবং খুব তাড়াতাড়ি চিকিৎসা করা সম্ভব। সুতরাং এই মুহূর্তে করোনাকে রোখার জন্য একটা জিনিসই আমাদের হাতে রয়েছে, সেটা হচ্ছে 4 দফা স্বাস্থ্যবিধি মেনে চলা। ঠিক। এই মুহূর্তে আমি ফুসফুসটা একবার, লাংটা আপনাদের দেখাতে চাই। ফুসফুসে যদি আক্রমণ হয় সবই শেষ, হার্টও শেষ, কিডনিও শেষ, সমস্ত কিছুই শেষ। একটু নর্মাল একজন মানুষের নর্মাল স্বাভাবিক একটা ফুসফুসের ছবি আপনাদের দেখাই। আমি ডক্টর মুখোপাধ্যায়, আমি বিস্তারিত জানতে চাইবো এটার সম্পর্কে। তো এই যে ছবিটা এক্ষুনি আপনারা স্ক্রিনে দেখছেন, এটা হচ্ছে নর্মাল লাংসের ছবি, জাস্ট আগের যে ছবিটা আমরা দেখছিলাম। আর এই মুহূর্তে যেটা স্ক্রিনে দেখছেন, এটা হচ্ছেন আমাদেরই হসপিটালে ভর্তি ছিলেন একজন নিয়ারলি 75 বছর বয়সী একজন ভদ্রলোকের লাংস। তো আগের ছবিটার সাথে এই ছবিটার সাথে পরের ছবিগুলোর কম্প্যারিজন করুন, আপনাদের আলাদা করে বলে দিতে হবে না। তো এই যে সাদা সাদা একটা ছাপ 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 মতো ব্যাপার রয়েছে পুরো লাংস জুড়ে, এটা হচ্ছে কোভিডের এফেক্ট। তো কোভিড এইভাবে লাংসকে ধ্বংস করছে। আরও কিছু ছবি আমি পাঠিয়েছিলাম, যদি সেই ছবিগুলো আরেকবার দেখানো যায় খুব সুবিধা হয়। পরের ছবিগুলো যেগুলো এই ছবিগুলো দেখুন, লাংসের নিচের যে পোর্শনগুলো দেখুন, দুদিকে কালো কালো দুটো লাংস, তার নিচের পোর্শনে দেখুন আমাদের লাংস দেখতে অনেকটা স্পঞ্জের মতো, যদি আমরা বাইরে বার করে এনে দেখি লাংস অনেকটা স্পঞ্জের মতো দেখতে। আর এই যে নিচের দিকে দেখছেন দু সাইডে সাদা 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 কিছু দাগের মতো, মাঝে সাদা অংশটা কিন্তু হার্ট। দু সাইডে যে জিনিসটা দেখছেন, এটাতে কি হয়, লাংসটা ধীরে 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 এই ভাইরাল অ্যাটাকের জন্য নারকোল ছোবড়ার মতো হয়ে যাচ্ছে, শক্ত ফাইব্রোসিস বলা হয় আমাদের ভাষায়। তো একটা ফাইব্রোস লাংয়ের কিন্তু আর রিকভারি করার কোনো চান্স নেই। তো ফাইব্রোসিস অনেক কারণে হতে পারে। লাংসের এই যে আমি এআরডিএস এর কথা বলছিলাম, নিউমোনিয়ার কথা হচ্ছে, সেপসিসের কথা হচ্ছে, এরকম বিভিন্ন কারণ। তো লাংসের ওপর যেহেতু এই ভাইরাসটার একটা মেজর এফেক্ট পড়ে, তার কারণে এরকম ধরনের ফাইব্রোসিস হয়, হুইচ ইজ ইররিভার্সেবল অ্যাটাক, যেখান থেকে আর ফেরার কোনো রাস্তা নেই।
তাহলে এখানে একটা জিনিস ভাবুন, আপনারা যে বাঁ দিকের ছবিটা দেখছেন কোভিড আক্রান্তের ফুসফুস লেখা, এই ছবিটাতে এটি একটি 26 বছর বয়সী ছেলের ছবি। বাবা, ঠিক তো? একদম যুবক, একদম যুবক, তরতাজা যুবক। তো একে আমরা বাঁচাতে পারবো আশা করিনি, কিন্তু ভগবানের অশেষ দয়া, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে, একে আমরা বাঁচিয়ে কিছুদিন আগে বাড়ি পাঠিয়েছি। তবে আমাদেরকে শেষ করতে হবে, সময় একদম শেষ। আপনি কি চান আপনার ফুসফুস এই রকম কোভিড আক্রান্তের ফুসফুসের মতো হবে? আপনি কি চান এই রকম থাকবে আপনার শরীর, এই রকম করোনা আক্রান্ত হবেন? হাতে ভ্যাকসিন নেই, তার মধ্যেই করোনার ভাইরাস বায়ুবাহিত বলে আশঙ্কা বিজ্ঞানীদের একাংশের। আবারও বলছি, মাস্ক ব্যবহার করুন প্লিজ, আর সঠিক মাস্ক ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। কি মাস্ক, কি ধরনের মাস্ক, নিয়ম না মানলেই সামনে বড় বিপদ। দেখুন, বাতাসে ভেসে রোগ ছড়াচ্ছে কোভিড-19। একদল বিজ্ঞানীর দাবি ঘিরে চিন্তার মেঘ আরো কালো হচ্ছে। আশঙ্কা থেকে করোনা মোকাবিলায় নয়া গাইডলাইনও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথম থেকেই বিশেষজ্ঞরা বলে আসছেন করোনা মোকাবিলায় মাস্ক ব্যবহার করতেই হবে, কিন্তু বাজার চলতি যে মাস্ক হাতে পাওয়া যায় সেগুলি কি আদৌ সুরক্ষা দেয়? এই নিয়ে সম্প্রতি গবেষণা চালায় ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স কলেজ। বাড়িতে তৈরি মাস্ক, 2 স্তরের মাস্ক ও মেডিকেল মাস্ক নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা হয়। করোনার প্রধান উপসর্গ হাঁচি কাশি। এই হাঁচি কাশি হলেই নাক মুখ দিয়ে বাতাসে মেশে সূক্ষ্ম জলীয় কণা বা ড্রপলেট। মাস্কের গুণগত মানের ওপর নির্ভর করে কতটা ড্রপলেট বাতাসে মিশছে। গবেষণায় উঠে এসেছে মাস্ক ছাড়া হাঁচি কাশি হলে ড্রপলেট বাতাসে 8 থেকে 12 ফুট পর্যন্ত ছড়াতে পারে। সাধারণ মাস্ক ব্যবহার করলে প্রায় 3 ফুট পর্যন্ত ড্রপলেট পৌঁছয়। রুমালে নাক মুখ ঢাকা সেই ড্রপলেট প্রায় 1 ফুট পর্যন্ত যায়। নির্দিষ্ট মাস্ক ব্যবহারে হাঁচি কাশির ড্রপলেট প্রায় 2.5 ইঞ্চি পর্যন্ত ছড়ায়। গবেষণায় চাঞ্চল্যকর দাবি, বদ্ধ পরিবেশে বাতাসে 3 মিনিট পর্যন্ত ভেসে থাকে ড্রপলেট। তাই নির্দিষ্ট মাস্ক ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। বাতাসে যদি জীবাণু থাকে, মাস্ক ছাড়া তো আর কিছু নেই যা দ্বারা আমি আটকাতে পারবো। আমরা কি মাস্ক পরবো সেটা কিন্তু ভবিষ্যৎ আমাদের বলবে। বাতাসবাহিত যদি হয় তাহলে মাস্কের ধরন কিন্তু পাল্টাতে হবে। বিজ্ঞানীদের গবেষণার উপর ভিত্তি করে গাইডলাইন পাল্টাতে বাধ্য হয়েছে হু। মাস্ক ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, অন্তত 3 স্তরের মাস্ক ব্যবহার করতে হবে। নাক, মুখ ও থুতনি ঢাকবে এমন মাস্ক ব্যবহার, একটানা একই মাস্ক ব্যবহার করা নয়। গরম কিংবা ঠান্ডা জলে সাবান দিয়ে মাস্ক পরিষ্কার করতে হবে। মাস্ক পাল্টানোর সময় চোখ মুখে হাত দেওয়া যাবে না। নোংরা ভেজা মাস্ক কোনোভাবেই ব্যবহার করা যাবে না। বাতিল মাস্ক যত্রতত্র ফেলা যাবে না। 2021 সালের ফেব্রুয়ারি মাসে আমরা যদি কথা না শুনি তাহলে কিন্তু 2,87,000 কেস প্রতিদিন ডেভেলপ করবে ভারতবর্ষে, এবং তখন আমরা কিন্তু একেবারে দিশেহারা হয়ে যাব। হাতে এখনো ভ্যাকসিন নেই, তাই করোনা মোকাবিলায় সচেতন হওয়া ছাড়া উপায় নেই। নিউজ 18 বাংলা।